তার মানে তারা এখন কাকে সাপোর্ট দিবে? তারা কি আসলে বিএনপিকে সাপোর্ট দিচ্ছে, না আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, না জামাতকে সাপোর্ট দিচ্ছে, কি সাপোর্ট দিচ্ছে? সেই এবং এই সাপোর্ট গুলো যে তারা কোনভাবে দিবে না সেটা নিশ্চয়তা প্রত্যেকটা মানুষকে জানাতে হবে। সেই জানানোর মধ্যে একটা ক্যাটেগরিক্যালি সংস্কার করে দেখাইতে হবে যে এইটাই হচ্ছে আমরা করেছি। এই আইনের পরিবর্তন এনেছি বা এই ধরনের শাস্তি, যেমন সেনাবাহিনী প্রধানের ব্যাপারে বারবারই বলা হচ্ছে যে উনি যেহেতু কন্ট্রোভার্সিয়াল, তাহলে উনার কন্ট্রোভার্সিয়ালিটি কে বাদ দেওয়ার জন্য ডেফিনিটলি বাই দিস টাইম সেনাবাহিনী প্রধান চেঞ্জ হওয়ার কথা ছিল। তাহলে সেনাবাহিনী প্রধান যদি আজকে চেঞ্জ হয়ে যেত তাহলে এতগুলো লোককে শাস্তি দিয়ে এত ঘটা করার কিছু দরকার ছিল না। তাহলে এমনিতেই সংস্কারগুলো শুরু হয়ে যেত। কিন্তু সেটা উনি করতে পারলেন না। মাঝখান থেকে উনি এই ধরনের করতে যে পুরো বাহিনীটাকে এখন এমন কোশ্চেনের মধ্যে ফেলে দিচ্ছেন যে বাহিনীটা যদি দুর্বল হয়ে যায় তাহলে তো ওই পার্শ্ববর্তী দেশগুলোর লোকজনের খোঁচা দিয়ে আপনাকে আরেকটা ফেলে দেওয়াটা খুব ইজি হয়ে যায় না? তো সেই জায়গাটাগুলো আমাদের একটু সাবধানতা থাকা উচিত। আমাদের আরো ভাবা উচিত। আমরা না ভেবেই খুব সহজেই আনন্দ করতে পারতেছি। আবার মানুষকে লাঠি নিয়ে দাবড়াইতে পারতেছি, হাত কুড়া দিয়ে বাঁধতে পারতেছি, কিন্তু আমরা ভাবতেছি না যে যেই সকল কাজগুলো ঘটতেছে এটার আসলে পরিণতিটা কি? এটার পরিণতি যদি এমন হয় যে আমাদের সভরেনিটি আমরা হারাবো তাহলে এটা ঠিক না। একদমই আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিক। আবার এট দ্য সেম টাইম এইগুলো করে যদি আমাদের সত্যিকার অর্থে বিচার ফেরত আসে তাহলে সেটাও ঠিক। কিন্তু সেই বিচার ফেরত আসার জন্য আমি একপেশে হয়ে যাওয়াটাকে আমি পছন্দ করছি না। একপেশে বলতে আমি বোঝাচ্ছি, হ্যাঁ, মানে এখানে আরো কিছু আসবে, মানে আরো প্রাসঙ্গিক আরো অনেক কিছু আসা উচিত। হ্যাঁ, মানে মানে প্রথম শুধুমাত্র কথা হচ্ছে যে কয়জনকে আমি না, আমি প্রথম কথা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বাহিনীকে যে সমন্বয় করা, যে সমন্বয় বলতে হচ্ছে যে আপনি বিচারিক ব্যবস্থাটাকে সমন্বয়ের মাধ্যমে সেটা যে সংস্কারগুলো দরকার ছিল সেই সংস্কারগুলো মোটেও আসেনি। যেমন ধরেন আমি একদম উদাহরণস্বরূপ যদি বলি, আপনি র‍্যাবের আইন চেঞ্জ করছেন? তো র‍্যাবের এত অন্যায় করতে দিয়েছেন তাহলে সেটা কিসের ভিত্তিতে করছে? সেখানে একটা আইন তো আছে। তাহলে এই অফিসার কালকে যদি যেয়ে কোর্টে যেয়ে দাঁড়ায় বলে যে আমি আদেশ শুনিয়া করেছি, তাহলে আপনি কি প্রমাণ করবেন? তাকে কি শাস্তি দিতে পারবেন? আইনগতভাবে আপনি তাকে এইটার শাস্তি কিন্তু পারবেন না। আনলফুলি আপনি করেছেন নাকি লফুলি করেছেন সেখানে একটা প্রশ্ন চলে আসবে। এজন্য আর্মির কিছু যায় আসে না। ১৫ জন কেন, আপনি ১০০ জন চাইলে আর্মি দিয়ে দিবে। কারণ আর্মির আইনে যেটুকু কভার করে ওই আর্মি অতটুকু করবে আর দিয়ে দিবে। কিন্তু এই ১০০ জন অফিসারকে আপনি শাস্তি দিয়ে আসলে কি পাচ্ছেন? সেটা দিয়ে কি পাচ্ছেন? সিস্টেমটা কি আপনি আসলে বন্ধ করলেন? এই বিচারিক ব্যবস্থাটাকে কি আপনি এমন কিছু নিশ্চয়তা দিলেন, প্রত্যেকটা মানুষ নিশ্চয়তা পাচ্ছে যে ভবিষ্যতে আর এই ঘটনা আর রিপিটেড হবে না? আমি তো সেটা আমি নিজে অন্তত পাচ্ছি না। আমি নিজেও তো একটা বিচারিক একটা ঝামেলায় পড়ে আছি। যেখানে আমাকে মিথ্যাভাবে একটা চাঁদাবাজ বানানো হয়েছে। তো সেই চাঁদাবাজের বিচারটা আমি কি আদতেও পাবো কিনা? দুদক কি আদতেও সেই ইনভেস্টিগেশন করবে কিনা? সেটাও তো আমি এখনো কোনো ভরসা পাচ্ছি না। আপনার কারণ আপনার এই বিষয়টা যদি একটু বলতেন, না হয় এখানে মানে একটু ইয়ে থেকে যাবে। যে আপনাকে কেন হঠাৎ করে এরকম একটা ইয়েতে পড়তে হলো, ঝামেলায় পড়তে হলো? ঝামেলাটা পড়তে হলো ধরেন আমরা যারা বহুদিন ধরে আ যারা আন্দোলন করি, আন্দোলন শব্দটা এরকম ভাবে বলতেছি কারণ যদিও এটা আন্দোলন না, এটা আসলে আমার কাজ। আমি যেটা কাজ করার সেটাই করেছি। সেটা হচ্ছে যে আমরা যদি যারা মিলিটারি অফিসারে জয়েন করি, আমাদের ইউনিফর্মের ১ম কাজ হচ্ছে আমি তো দেশকে সার্বভৌমত্ব রাখার জন্যই কাজ করব। যখনই দেখেছি যে সার্বভৌমত্বর বিকল্প কোনো কিছু করতে চাচ্ছে, আমি তাকে বাধা দিয়েছি। আমার ইউনিফর্মে এটা মানে দায়িত্বের মধ্যেই পড়ে, আমি বাধা দিয়েছি। সেই বাধা দিতে গেলে স্বাভাবিকভাবে তারেক সিদ্দিকীর শত্রু হয়ে গেছি। কারণ তারেক সিদ্দিকী ছিলেন কমপ্লিটলি রয়ের এজেন্ট। সে শুরু থেকেই মানে বাংলাদেশকে বিক্রি করা শুরু করেছেন একটা ইন্ডিয়ার কাছে তাবেদার হিসেবে, এবং সেটা করতে যেয়ে উনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকা অবস্থায় উনি যত রকমের ক্ষমতা আছে সব ক্ষমতার অপব্যবহার করেছেন। তার মধ্যে আর্মিকে কাজে লাগিয়েছেন, র‍্যাবকে কাজে লাগিয়েছেন, ডিজিএফআই কে কাজে লাগিয়েছেন, এমটিএমসি কে কাজে লাগিয়েছেন। এখন ওইখানে যে সকল অফিসার ছিল, এত বড় একটা বাহিনীর সকল অফিসার এত জায়গায় ছড়ানো, সেই যে ছড়ানো ছিটানো যে সিস্টেমটা এবং এইগুলোকে যে কন্ট্রোলে না রাখার সিস্টেমটা, এটা তো যুগে, যুগে উনি প্র্যাকটিস করেছেন। বিভিন্ন আ সেনাবাহিনী প্রধান তো এই বিষয়গুলোতে কেউ হাত তুলে ওঠেন নাই যে, "না, আমি এই কাজটা করতে দিব না।" যদিও ইকবাল করিম ভূঁইয়া স্যার অনেকবার বলতেছেন যে উনি বারণ করেছেন বা উনাকে র‍্যাবের ইয়ে নাকি মারতে চেয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি এটা না পেরেছেন উনি কি এ একদম লিখিত কোথাও যে সংস্কার ওই সময় করে দেখাতে পেরেছেন? যে আমি এটা মানলামই না।
আমি ওই হুম, অফিসারকে ফেরত আনবো, দেখি আমি পারি কিনা। উনার কাছে তো সেই আইনগত বৈধতা আছে। যদি কোনো অফিসারকে উনি মানে সেনাবাহিনীতে ফেরত আনতে চান, এটা উনার যথেষ্ট প্রায়োরিটি আছে। উনি হ্যাঁ, হুম, হয়তোবা একটা মানে র‍্যাংকের অনুযায়ী হয়তো একটা মেজর জেনারেলকে উনি আনতে পারেন নাই। কিন্তু এইখানে তো বহু মেজরও আছে যারা মেজর র‍্যাংকে থাকা অবস্থায় অন্যায় করেছে, কর্নেল থাকা অবস্থায় অন্যায় করেছে। তাদেরকে কি উনি কিছু করতে পেরেছেন? পারেন নাই। আমার বিষয়টা যেটা যদি আপনি জিজ্ঞাসা করছিলেন সে বিষয়টা ক্লিয়ার করি। আমি মানে ২০১৪ সালে ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকে কমপ্লেইন করেছিলাম। সেই কমপ্লেইনের হুম, ভিত্তিতে প্রমাণিত হয় ২০১৮ সালে। এটা ওয়ার্ল্ড ব্যাংক কমপ্লেইনে পেয়ে যায় যে এটা তারেক সিদ্দিকী আর্থিক সহযোগিতা নিচ্ছেন টাইগার আইটি নামক একটা প্রতিষ্ঠান থেকে এবং সেটার থেকে উনি এই বিষয়টা আমি ২০১৪ সালে যখন গুম হই এই বিষয়টা তারা আমি জনজনে বলতে পারি নাই। এবং সেইভাবেই আমি এটাকে কোনো প্রতিকারও করতে পারি নাই। পরবর্তীতে কি দাঁড়ালো? এখন দাঁড়ালো হচ্ছে যে অ্যা যখন আমি এই কথাটা বললাম, পাবলিকলি হলো, তখন ডিজিএফআই আমার পেছনে লেগে গেল যে আমি যেন এই বিষয়ে কেন কথা বললাম। মানে তার মানে হচ্ছে আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারেক হুম, সিদ্দিকীর বিষয়টা এখনো এক্সিস্ট করে। এখন এই মুহূর্তে হুম, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যদি আমাদের খলিল সাহেব হয়ে থাকেন, যেহেতু উনাকে সিনে দেখা যায় না, তার মানে আমাদের ২ টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশে। একটা হচ্ছে সেই আগে তারেক সিদ্দিকী রয়ে গেছেন, আর একজন হুম, হচ্ছে এখন চলমান আছেন। কারণ চলমান আর এই আগের যে গুতাগুতি এই ধাক্কাধাক্কিতে আমরা জাতি হিসেবে এই নমুনাগুলো দেখতেছি। এটাই হচ্ছে পরিষ্কার কথা। তো ওইটার একটা ফলপ্রসূ আমি নিজেও। সেটা হচ্ছে যে আমাকে গত মাসে বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজির সাজায় দিয়ে ডিজিএফআই এর রেফারেন্স দিয়ে ইউজ করে একজন পাওয়ার সেক্টরে যে দালালি করত দালাল, সেই দালাল ইউনাইটেড গ্রুপের একজন দালাল, যে দালালকে আমি দুদকে কমপ্লেইন করেছিলাম। তাকে শাস্তি দিতে বলছি, উল্টা সে এদের সহযোগিতা নিয়ে আমাকেই শাস্তি দিয়ে বসলো। আমাকে এখন চাঁদাবাজ বানায় দিছে। আমার নামে ওয়ারেন্ট বের করছে। আমার দেশ পালানো ছাড়া তার উপায় নাই। কারণ আমাকে কে বাঁচাবে? যাদের কাছে হুম, বিচারের জন্য হুম, যাচ্ছি, তারাই অসহায়। তারা আমার দিকে তাকায় বলে, "মেহেদী আমরা কি করব? আমাদের তো এখন এই অবস্থা।" এই অসহায়ত্ব দেখে আমি মনে হয়েছে যে এই দেশে তো আর অসহায়ত্ব দেশে বসবাস করে তো লাভ নাই। এদেশ মানে হুম, হুম। যারা সহায় করবে যার লোকগুলো, যাদের কাজ বসানো মানে যে হয়েছে হাত তারা খোলা অসহায়। শক্ত মানে না হাত হ্যাঁ, গুলো যাদের শক্ত। উপর আপনারা নির্ভর করবেন, যারা আপনার